মনি, কতবার এক কথা বলবো? আমি ওর সাথে আর থাকতে পারছি না। আমার কানের কাছে ঘ্যানঘ্যানানিটা বন্ধ করো তো প্লিজ। জাস্ট অসহ্য লাগছে। উফ, একটু একা থাকতে দাও না। আমার ফ্ল্যাটে এসে মাথাটা খারাপ না করলেই নয়। অফিসের অনেক কাজ বাকি আছে। মনি, তোদের ভালোর জন্যই বলছি। বিয়ের মাত্র 6 মাস তোরা সংসার করেছিস, এর মধ্যেই সব শেষ করে দিবি? এই 6 মাসে তোরা সংসার নয়, কেবল মারপিট করে কাটিয়েছিস। কিছু ভুল বলছি কি? আসলে কি বলতো, তোরা হলো গিয়ে উচ্চশিক্ষিত, যাকে বলে হাই এডুকেটেড। তাই তোদের অহংকার, তোদের জেদটা অনেকটাই বেশি। দুজনেই তো একই রকম তোরা রে। তবে তোর জেদটা যে অসম্ভব রকমের বেশি, সেটা বুঝতে আমার আর বাকি নেই। থাক তুই তোর একাকিত্ব নিয়ে, আমিও আসবো না তোদের মাঝখানে। কষ্ট হয় রে, তুই বুঝবি না। আমার দিদির একমাত্র মেয়ে তুই। ছোট্টবেলা থেকে তোকে আমিই মানুষ করেছি। এখন নিজের পায়ে দাঁড়িয়ে ভুলে গেছিস, তাই না রে? ঠিক আছে, আমি আর আসবো না তোর ফ্ল্যাটে। তুই তোর মতন থাক। আসলে কি বলতো, আমরা সেই 60-এর দশকের মানুষ তো। সংসারটাকে কিভাবে আগলাতে হয় আমরা জানি। তোরা এই প্রজন্মের এইসব তোয়াক্কা করিস না। এটার জন্যই তো দুঃখ হয়। মেয়েরাই পারে সংসারটাকে বেঁধে রাখতে, তোরা সেই সব বুঝবি না। বড় বড় কিতাব পড়িস, কম্পিউটার নিয়ে বাড়িতেই অফিস করিস। মাস গেলে লক্ষ লক্ষ টাকা তোদের অ্যাকাউন্টে জমা পড়ছে। কেন শুনবি কারোর কথা? থাক মা, তুই ভালো থাক। আমি এটাই চাই। চললাম রে দিশা, চেষ্টা করব আর তোর ফ্ল্যাটে না আসতে। শাড়ির আঁচলে দু চোখ মুছতে মুছতে ফ্ল্যাটের দরজাটা খুলে বেরিয়ে আসে দিশার একমাত্র মাসিমণি। দিশাকে খুব ছোট থেকে মানুষ করেছে সাবিত্রী দেবী। দিশার জন্মের পর থেকেই দিদি বৈশাখী অসুস্থ হয়ে গিয়েছিল দীর্ঘদিন। জামাইবাবু অরুণাভ বৈশাখীকে বাপের বাড়ি ছেড়ে দিয়ে গেছিল। ছোট্ট দিশাকে মায়ের থেকে বেশি আদর যত্ন দিয়ে মানুষ করে তুলেছিল। দিশার যখন 5 বছর বয়স, সাবিত্রীর বিয়ে হয়। তখন দিদি অনেকটাই সুস্থ। জামাইবাবু এসে নিয়ে গেছিল স্ত্রী কন্যাকে নিজের কাছে। সময় পেলেই সাবিত্রী ছুটে যেত ছোট্ট দিশার মায়া মমতার টানে। বড় হয়ে উঠছিল দিশা। পড়াশোনা থেকে স্কুল টিউশনির দায়িত্ব নিয়েছিল সাবিত্রী। জামাইবাবু সময় দিতে পারতেন না পরিবারের জন্য, এমনই ছিল তার চাকরি। দিদিও অতটা বুঝতো না। একা হাতে দিশার ভবিষ্যৎ গড়ে তুলেছিল সাবিত্রী। মায়ের থেকে মাসিকেই বেশি ভালোবাসতো দিশাও। দুজনের নারীর টান না থাকলেও সাবিত্রী সব সময় মনে করত দিশা তারই মেয়ে। পরবর্তী সময়ে সাবিত্রীর একটা ছেলে হয়। ছেলের সব দায়িত্ব নিজেই দেখাশোনা করত, কিন্তু তবুও দিশা যেন তার একটা আলাদা অস্তিত্ব, আজ নিজের ছেলের থেকেও অনেকটাই বেশি। দিশার কাছ থেকে এক প্রকার অপমানিত হয়ে ফিরতে হয়েছিল সাবিত্রীকে। এর আগেও দিশা রেগে গেলে মাসিকে আজে বাজে কথা বলতে ছাড়তো না। সবকিছু ভুলে তবুও আঁকড়ে ধরত সাবিত্রী। সাবিত্রী দেবী বুঝতেই পারেনি দিশার বৈবাহিক জীবনের তিক্ত ঘটনাগুলোর কারণ। মাত্র 6 মাসেই মেয়েটার সংসার ভেঙে যেতে বসেছে দেখে মনটা ছটফট করে ওঠে। তাই বারবার ছুটে আসে, অপমানিত হওয়া সত্ত্বেও। দিশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 5-6 বছর আগে ব্যাঙ্গালোরে সার্ভিস পেয়েছিল একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে। নিজের যোগ্যতায় বছরের শেষের আগেই বিদেশে পাড়ি দেয়। সেখানে কয়েক বছর থাকার পরে দেশে ফিরে আসে। তার মধ্যেই আলাপ হয় সন্দীপের সাথে। ইন্টারনেটের যুগে ভার্চুয়ালি প্রেম রং নেয় করোনার অতিমারিতেও। সন্দীপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ছোট সংসার তাদের, মা বাবা আর ছেলে। দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চলে একটা ফ্ল্যাটে থাকে সন্দীপরা। কর্মক্ষেত্র এখন কলকাতাতেই। করোনা অতিমারি থেকেই ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত থাকতো দিশা নিজের কলকাতার ফ্ল্যাটে। দিশাদের আদি বাড়ি উত্তর 24 পরগনার ছোট্ট একটি মফস্বল শহরে। ইদানিং দিশা তার নিজের ফ্ল্যাটেই বসবাস করে, তবে কলকাতার ফ্ল্যাট বেশ কয়েক বছর আগে নিয়েছিল। করোনা অতিমারির পরে এখান থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে শুরু করেছিল। দুজনের আলাপ হয় ইন্টারনেটের মাধ্যমে। কিছুদিনের মধ্যেই দুজনেই ঠিক করে আগামী জীবনে জীবনসাথী হয়ে উঠবে একে অপরের। দুজনেই নিজেদের পরিবারকে তাদের পছন্দের কথা জানায়। কয়েক মাসেই রীতিমতো অনুষ্ঠান করে দুজনের বিয়ে হয়ে যায়। সন্দীপ আগাগোড়াই রুক্ষ স্বভাবের। মানিয়ে নেওয়ার ক্ষমতা সন্দীপের মধ্যে নেই বললেই চলে। বিয়ের কয়েক মাস আগেই দিশা জানিয়েছিল, সাংসারিক জীবনে যৌনতাকে প্রাধান্য দিতে আমিও আগ্রহী, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। ভার্চুয়ালি চ্যাটের মাধ্যমে কথাগুলো হয়। তখনই সন্দীপের প্রশ্ন ছিল, কি কথা আমাকে মানতে হবে? দিশার উত্তর ছিল, বিনা সুরক্ষা কবচে এক পাও এগোবে না। লাইফে যৌনতার ইন্টারেস্ট আমারও আছে,
যথেষ্ট পরিমাণে, কিন্তু এটাও চাই না এত তাড়াতাড়ি কেরিয়ারটাকে শেষ করতে। তাই বিনা সুরক্ষা কবচে ওই সাবজেক্টে ভুলেও হাঁটতে চেষ্টা করবে না। দিশার এই কথায় মনে মনে হেসেছিল সন্দীপ। যৌনতায় সুরক্ষা কবচ, এ কেমন কথা! তাও আবার বিয়ের আগেই সাবধান করে দেওয়াটা তখনই ঠিক নিতে পারেনি, তাই ওই সাবজেক্ট এড়িয়ে গিয়েছিল তখন। দিশার কেরিয়ারের ভবিষ্যৎ ছিল অত্যন্ত উজ্জ্বল, আর সে কেরিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল। দিশা কখনোই চাইতো না অল্প দিনেই সাংসারিক ঝঞ্ঝাটে নিজেকে আবদ্ধ করে রাখতে। বিয়ের কিছুদিন পরেই যদি বাচ্চা আসে, কেরিয়ার যেখানে আছে সেখানেই থেমে যাবে। তার জন্যই আগেভাগে সন্দীপকে সতর্ক করে দিয়েছিল। দিশা নিজেও চাইতো উদ্দাম যৌনতা, রীতিমতো পছন্দ করতো এই বিষয়টা। বয়সটাও কম হয়নি, প্রায় 30 ছুঁই ছুঁই। অনেকদিন ধরেই বাড়ির থেকে চাপ আসছিল বিয়ের জন্য। কয়েকটা বছর সবাইকে চাপিয়ে রেখেছিল কেরিয়ারের দোহাই দিয়ে। অবশেষে তাদের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে সাংসারিক জীবনে আসার সম্মতি জানিয়েছিল। বিয়ের আগেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিল একসাথে থাকার ব্যাপারটা। দিশা পরিষ্কার জানিয়েছিল শ্বশুর বাড়িতে গিয়ে নতুন বৌমা সাজতে পারবে না। যদিও সে বাড়িতে বসেই অফিসের কাজ করে, শ্বশুর বাড়ি গিয়ে বৌমা সাজলে নিজের চাকরি জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে, এই ভেবেই কথাগুলো বলেছিল। সন্দীপও রাজি হয়েছিল দিশার প্রস্তাবে। তার নিজেরও বাড়িতে থাকার নিশ্চয়তা ছিল না। চাকরির জন্য প্রায়ই আউট স্টেশনে যেতে হতো। দুজনেই আধুনিক এবং ওপেন মাইন্ডেড, তাই দিশার কথায় বাধা দেয়নি সন্দীপ। দুজনের মধ্যে প্রথম গন্ডগোলটা বাঁধে বিয়ের পরের দিনই। বৌভাতের দিন অনেক রাত হয়ে যাওয়াতে ফুলশয্যার রাতে তেমনভাবে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আসেনি, কিন্তু পরের দিনই ঘনিষ্ঠ হওয়ার আগের সময় নিয়ে দুজনেই প্রচণ্ড উত্তেজিত হয়েছিল। উত্তেজনার শিখরে পৌঁছেও দিশা বারবার লক্ষ্য করছিল সুরক্ষা কবচের দিকটায়। নিশ্চিন্ত হয়েছিল সব ঠিকঠাক আছে দেখে। মনে মনে সন্তুষ্ট হয়েছিল সব দেখে শুনে। সন্দীপ যে তার কথা মেনে নিয়েছে এটাই যথেষ্ট। প্রায় ঘন্টাখানেক দুজনের মধ্যে এক কালবৈশাখীর ঝড় চলে গেছিল সেই রাতে। প্রথম মিলনে দুজনেই সন্তুষ্ট ছিল, কিন্তু দিশার সন্তুষ্টি ক্ষণিকের জন্য। কালবৈশাখীর ঝড় থামার পরে অনুভব করে বিনা সুরক্ষা কবচেই যৌনতা শেষ অধ্যায় শেষ করেছে সন্দীপ। ঠিক তখনই মাথাটা বিগড়ে গিয়েছিল দিশার। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলে, এটা কি হলো? সবকিছুই তো ঠিকঠাক ছিল, আমি দেখে নিয়েছিলাম, তাহলে সুরক্ষা কবচ মুক্ত হলো কখন? পরিতৃপ্তির নিদ্রায় যেতে যেতে সন্দীপ বলে, বলতে পারবো না ডার্লিং, আসলে কি বলতো, সব কিছুতেই আজকাল ভেজাল। তোমার সুরক্ষা কবচের কোম্পানিগুলো ভেজালে মেতেছে বলেই। মুচকি হেসে পাশ ফিরে শুয়েছিল। তিতিবিরক্ত হয়ে উঠেছিল দিশা। কিছুতেই মেনে নিতে পারছিল না সন্দীপের কথা। সে নিজে সুরক্ষা কবচ আনিয়েছিল বিদেশ থেকে, রীতিমতো অনেক অর্থ ব্যয় করে। খানিকক্ষণ দ্বন্দ্বে পড়ে গিয়েছিল কোম্পানির ভেজাল না সন্দীপের কারচুপি। সেদিনের মতো চুপ করেছিল। সকাল হতেই পার্শ্ববর্তী কেমিস্টের দোকানে গিয়ে আনওয়ান্টেড 72 ট্যাবলেটের সাহারা নিতে হয়েছিল। সন্দীপ দিশার বিরক্তির কারণটা বুঝে গিয়েছিল। কয়েকদিন দিশার কথা মেনে নিয়েছিল সন্দীপ, কিন্তু যা রক্তের স্বাদে মন ভরে সে কি আর সুরক্ষা কবচে মন দেয়? দিন দশেক পরেই আবার সেই একই অবস্থা, বিনা সুরক্ষা কবচে মিলন। পরে জানতে পেরে রীতিমতো বিদ্রোহ করে ওঠে দিশা। এবারেও সেই আগের কথার পুনরাবৃত্তি করে বসে সন্দীপ। ঠিক তখনই ফোঁস করে ওঠে দিশা, থাক, মিথ্যা ভুজুং দিয়ে ব্যাখ্যা করতে হবে না। প্রথমবারের পরেই আমি বিস্তারিত জানিয়ে কমপ্লেন করেছিলাম কোম্পানিতে। দিন দুয়েক পরেই তারা নিজেদের কোম্পানির সার্টিফিকেট পাঠিয়েছে আমার কাছে, আর এটাও বলেছে প্রমাণ করে দিতে পারলে কয়েক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। তুমি আবার মিথ্যে বলছো আমার কাছে। আবার হেসে দিশাকে জড়িয়ে ধরে বলে, আরে ডার্লিং, আবরণের ভেতরে মিষ্টি গেলে কি সেই মিষ্টির স্বাদ পাওয়া যায়? কথাটা শেষ হতে না হতেই ছিটকে গেল দিশা। কাল নাগিনীর মতো ফোঁস করে উঠেছিল। বিয়ের আগেই সতর্ক করেছিলাম, তারপরেও তোমার বিনা আবরণে মিষ্টি খাওয়ার শখ আমি বের করছি। এই মুহূর্তে আমি আমার ফ্ল্যাটে চললাম। তোমার সাথে একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি নিজেরটাই ভাবো, তাই তো? আমার দিকটা একবারও ভেবে দেখার প্রয়োজনটুকু মনে করলে না। তুমি থাকো তোমার মতো, আমি আমার কেরিয়ারের জন্য সবকিছু ত্যাগ করতে পারি।